পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় ১৬ বছর পর আজ মুক্তি পাচ্ছেন ১৭৮ জন। যাচাই বাছাই শেষে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে জামিননামা দাখিল। বৃষ্টি হয় তেনে এক কাটু পানি জমে। একজনের বাচ্চা ডেলিভারি, বউকে কাঁধে করে রাস্তা নিয়ে গেছে। রাজধানীতে উন্নয়নের নামে প্রতিদিনই চলছে রাস্তা খোঁড়াখুড়ি। কাজের ধীরগতি নগরবাসীর দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সংস্থাগুলোর সমন্বয় করতে আলাদা কমিশনের পরামর্শ। রমজানে খেজুর ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ। ৬ মাসে কমেছে আমদানি। পর্যাপ্ত মজুত থাকার দাবি ব্যবসায়ীদের। কৃত্রিম সংকট ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ। সকালের সময় সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় প্রায় ১৬ বছর পর আজ মুক্তি পাচ্ছেন ১৭৮ জন। মঙ্গলবার যাচাই বাছাই শেষে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া তাদের জামিন আদেশে স্বাক্ষর করেন। এদিন জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। পরে বুধবার এই আসামিদের জামিননামা কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে। উন্নয়নের নামে প্রতিদিনই কোনো না কোনো সড়ক অলিগুলি খুঁড়ছে কোনো না কোনো সংস্থা। তবে এর ফল তো পাচ্ছেনই না, উল্টো একরকম জিম্মি হয়ে পড়েছে নগরবাসী। এ অবস্থায় স্বার্থ হাসিলের গ্যাড়া কলের সংস্কার কাজ আটকে থাকার অভিযোগ সিটি কর্পোরেশনের, কেবলই আইনি জটিলতার অজুহাত। আশরাফুল আলমের তোলা ছবিতে ঢাকা উত্তর সিটির বেহাল সড়ক আর অলিগলির বিস্তারিত দেখব আলামিন তুষারের রিপোর্টে। প্রায় ৬০ লাখ মানুষের আবাস ঢাকা উত্তর সিটি। পাখির চোখে ঝাঁ চকচকে এই শহরের ভেতরটা যেন দেখার কেউ নেই। রাস্তাঘাট থেকে অলিগলি, ধুলার রাজত্ব থেকে মুক্তি মেলা দেয়। শুষ্ক মৌসুমে ধুলায় ধূসর আর বর্ষায় জলাবদ্ধতা, এই যেন নিয়তি। সিটি কর্পোরেশন, ওয়াসা, তিতাস, ডেস্কো সবাই মিলে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সড়ক অলিগলি খুঁড়ছে। সঙ্গে উন্নয়ন প্রকল্পের ধীরগতি তো আছেই। খানাখন্দ আর এবড়ো থেবড়ো রাস্তা মেনে নিয়ে দিনাতিপাত নগরবাসীর। মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, নতুন বাজার সহ বেশ কিছু এলাকার সড়ক থেকে শুরু করে অলিগলির চিত্র এমন যেন উন্নয়নের মোড়কে কেবলই ভোগান্তি গিলছেন এসব এলাকার বাসিন্দারা। নিয়মিত কর দিয়ে সুবিধা তো দূরে থাক, উল্টো দুর্ভোগে নাজেহাল উত্তর সিটির সিংহভাগ মানুষ। বৃষ্টি হয় তেনে এক কাটু পানি জমে। ট্যাক্স নেয়, সবকিছুই নেয়, কিন্তু কোনো কাজ হচ্ছে না। গত বর্ষায় একজনের বাচ্চা ডেলিভারি, বউকে কাঁধে করে রাস্তা নিয়ে গেছে। প্রথম বসাইছে এই ড্রেনেজ, পরে বসাইছে পানির লাইন বসাবার পরে আবার দুই ইন্টারনেট লাইন, মানে এতে লাইন বসালেই শেষ হয় না। সড়কের এমন অবস্থায় গাড়ির মতোই যেন হেলেদুলে এগোচ্ছে সংস্কার কাজ। যদিও কাজের এই দীর্ঘসূত্রিতার দায় একে অপরকে দিচ্ছেন এলাকাবাসী আর কর্তৃপক্ষ। এলাকাবাসীর অভিযোগ, স্বার্থ হাসিলের গ্যাড়াকলে আটকে যাচ্ছে সড়কের সংস্কার কাজ আর সিটি কর্পোরেশনের সেই পুরনো আইনি জটিলতার দায়সারা অজুহাত। সরকারের যখন প্রয়োজন হয়, সরকাররা বাড়ি গদ্দুয়ার ব্রিজ ভাঙ্গা সরকার রোড লিয়া যায়, আর সরকারের যখন প্রয়োজন না হয় তাহলে সরকার যুগ যুগ ধরে এটারে ফসায় এবং জনগণের ভোগান্তি করে। যদি আমরা বলি তাহলে তারা উল্টো কথা বলবে, তোমার কি আছে, তুমি তো ছেড়ে দাও। তো উন্নয়নের ইয়াটা করতে গিয়ে যদি আমরাই মনে করেন সাফারার হই, তাহলে তো আমরা উন্নয়নের দরকার নেই ভাই। আইনি জটিলতার মধ্যে অনেক সময় পড়ে যেতে হচ্ছে আমাদেরকে। তো সেটাকে নিষ্পত্তি করে যখন আমরা কাজটা করতে যাই তখন একটু দীর্ঘসূত্রিতা হয়ে যাচ্ছে কোনো কোনো এলাকায়। মাস্টার প্ল্যান অনুযায়ী যখন কাজটা করি তখন প্রায়োরিটিটাকে আগে গুরুত্ব দেওয়া হয় যে কোন জায়গাটা আমার আগে করতে হবে। সমাধান হিসেবে তাই সরকারের সকল সংস্থার সমন্বয় নিশ্চিত করতে আলাদা রেগুলেটরি কমিশন রাখার মাধ্যমে জবাবদিহি নেই বিশেষজ্ঞের। একজনের কাজ আরেকজন করবে না, সে তাকে আঙুল দেখাবে, আরেকজন তাকে দেখাবে, কাজের কাজ কিছু হয় না। কিন্তু আমরা গত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় ঢাকাকে 2 ভাগ করে আরো বেশি নন ফাংশনাল করে ফেলেছি। একটা কমিশন করে তার দুর্বলতাগুলি দেখে তাকে সক্ষম করার প্রয়োজনীয় পলিসি অ্যান্ড স্ট্রাকচারাল রিফর্মের রিকমেন্ডেশনটা যদি আপফ্রন্টে আমরা করে রাখি এবং আমরা যদি পলিটিক্যাল পার্টিগুলিকে এঙ্গেজ করে তাদের ম্যানিফেস্টোর মধ্যে ঢুকাতে পারি, আমার মনে হয় কিছুটা হয়তো সুযোগ আসবে। সঙ্গে এসব প্রকল্প শুরু হবার আগেই ইউটিলিটি প্রতিষ্ঠানগুলো পরিকল্পনা অনুযায়ী তাদের সেবা নিশ্চিত করবে, এমনটাই আশা নগরবাসীর। বাংলাদেশে সড়ক উন্নয়ন আর সংস্কারের যে ব্যয় তা পৃথিবীর আর 10টা দেশের চেয়ে অনেক বেশি, আর যার অন্যতম কারণ দুর্নীতি এবং কাজের দীর্ঘসূত্রিতা। গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে এই তকমা থেকে মুক্তি পাবে দেশ, আর সাধারণ জনগণ মুক্তি পাবে জনভোগান্তি থেকে।
এমনটাই চাওয়া সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে খেজুর ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চাহিদার তুলনায় গেল 6 মাসে পণ্য দুটির আমদানি অনেক কম। তবে ব্যবসায়ীদের কেউ কেউ জানাচ্ছেন আগে মজুদ থাকায় বাজারে অতটা অস্থির হবে না। এদিকে পণ্য মজুত করে কৃত্রিম সংকট ঠেকাতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর মাঝে মার্চে শুরু হতে যাওয়া রমজানে পণ্যের দাম কেমন হতে পারে এ নিয়ে শঙ্কিত তারা। দিন রানের দিন কাজ করে যারা খাচ্ছে তাদের অনেক কষ্ট হয়ে যাবে সামনের দিকে চলতে। খাইবে গিয়া যারা বড় লোক খাই তারা গরিব মানুষ খাই না। 1 কেজি তেল কিনা লাগে 190 টাকা, আমরা দিনে কামাই করি 700 টাকা 800 টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে রমজানকে সামনে রেখে সবচেয়ে বেশি চাহিদা থাকা খেজুরের আমদানি অনেক কম। রমজানে 60 থেকে 70 হাজার মেট্রিক টনের বিপরীতে গেল জুলাই ডিসেম্বরে আমদানি হয়েছে মাত্র 4,233 মেট্রিক টন। সরকার এই পণ্যে ভ্যাট ট্যাক্স কমালেও বাজারে দাম না কমার কথা আগেভাগেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। 25% কমানোর পরে এটা মনে হয় না আমার জনগণের উপরে কোনো প্রভাব ফেলবে। এটা জাস্ট একটা চোখে ধুলা। যেহেতু আমদানি করি আমরা ডলার দিয়ে, তো এই কারণে একটু দাম বাড়বে, আবার ডিউটি কমাইছে আবার তো কমবে। অবশ্য ব্যবসায়ীদের কেউ কেউ জানাচ্ছেন ছাত্র জনতার বিপ্লবের জেরে আমদানি বাধাগ্রস্ত হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আমদানি বাড়ার পাশাপাশি আগের থাকা পণ্যের মজুদ চাহিদা পূরণে সাহায্য করবে। বাজারও সেল করে প্রতিষ্ঠান থেকে নিয়ে সেল পট পরিবর্তনের পরে কিছু ব্যবসায়ী হয়তো খেজুর আনা কমায় দিছে, এখন হয়তো নতুন করে ওই জায়গাটা কেউ না কেউ তো নিবে, যেহেতু ডিমান্ড ক্রিয়েট হচ্ছে কেউ না কেউ তো আনবে। এদিকে ইফতারির আরেক অনুষঙ্গ ছোলার আমদানি হয়েছে 39,623 মেট্রিক টন। রমজানে চাহিদা প্রায় 1 লাখ মেট্রিক টন। আর চিনি আমদানির পরিমাণ প্রায় 5,62,000 মেট্রিক টন এবং ভোজ্য তেল 13,60,000 মেট্রিক টন। পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন প্রতি বছর রমজানের আগে সরকার তাদের নিয়ে বসলেও এবার সেই উদ্যোগ এখনো নেই। তো কিনছে বিধায় এত মাল তো তারা এলসি দিছে। এখন আইন আনার পরে যদি বলে যে আমার পর্দা বেশি পড়ছে, অমুক হয়েছে তমুক হয়েছে, এই জায়গাটার ব্র্যাকেট দেওয়ার মালিক হলো সরকার। আমরা যারা বাজারের যে প্রতিনিধিত্ব করি যে আইটেমের, তাদেরও কিছু তো দায়ভার যদি আপনার ইন্ডিকেট করে দেয়। কিন্তু এখানে দুঃখজনক হলো যে আজকে 4 মাস যাবৎ আমরা কোনো তথ্যই বিহীনভাবে চলছি। এদিকে অর্থনীতিবিদরা কৃত্রিম মজুদ ঠেকানোর উদ্যোগ নিতে জোর তাগিদ দিয়েছেন। আমদানিকৃত এই পণ্যগুলা দেখা যাবে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা মজুত করে রাখে। রোজার দেখবেন যে 1 সপ্তাহের মধ্যেই দেখবেন যে পণ্য নাই, তাহলে কোন গুদামে মালিকরা মালগুলো রাখছে সেগুলো আপনার পর্যবেক্ষণ করা দরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও সিন্ডিকেটের দৌরাত্ম্য না কমায় বাজারে সরবরাহ বাড়ানোর বিকল্প নেই বলে তাদের মত। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তৈরি হওয়া অস্থিরতার জেরে বাংলাদেশে ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে বেনাপোল বন্দর দিয়ে কমে গেছে যাত্রী যাতায়াত। সদ্যবিদায়ী বছরে 2023 সালের তুলনায় এই সংখ্যা কমেছে 2,34,000-এর বেশি। ভিসা বন্ধ থাকায় দুই দেশের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন নাগরিকরা। পরিস্থিতি শান্ত হওয়ায় আবারও ভারতকে ভিসা চালুর অনুরোধ করছেন তারা। আজিল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে আরও একটি রিপোর্ট। বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র 84 কিলোমিটার। ভ্রমণ, ব্যবসা, চিকিৎসা বা অন্যান্য কাজে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারীদের বড় অংশ ব্যবহার করেন বেনাপোল পেট্রোপোল রুট। গণ অভ্যুত্থান পরবর্তী নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশিদের ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে কমে গেছে যাত্রী যাতায়াত। 2023 সালের তুলনায় 2024 সালে কমেছে 2,34,000। বাংলাদেশিদের পাশাপাশি কমেছে ভারতীয়দের যাতায়াত। যাত্রী কম থাকায় চাপ নেই ইমিগ্রেশনেও। ভারতীয় কর্তৃপক্ষ ভিসা না দেওয়ার ফলে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত অনেক কমে গিয়েছে এবং যারা ভিসা পাচ্ছে ওনাদেরকে আমরা সেবা দেওয়ার জন্য ইমিগ্রেশন পুলিশ সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। সাময়িকভাবে আমাদের আয়ে কিছুটা প্রভাব পড়লেও আমরা আশা করছি এটা খুব দ্রুতই কাটিয়ে উঠবে এবং এক্ষেত্রে যাত্রী সেবার ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ সর্বদাই বদ্ধপরিকর। বেনাপোল বন্দরে থাকা যাত্রীরা জানালেন ভারত ভিসা সেবা বন্ধ রাখায় ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা কিংবা অন্যান্য কাজে বাংলাদেশিরা যেমন যেতে পারছেন না, তেমনি ক্ষতির মুখে পড়ছেন ভারতীয়রাও। বাংলাদেশে আছে এখনো ভিসা দিচ্ছে না, তারপরে এখন আমাদের তো অনেক রোগ ব্যাধি, কারণ আমরা চিকিৎসা পাচ্ছি না। বাংলাদেশে বেশি ভিসা পাওয়ার কারণে পর্যটনটা যেতে পারছে না বলে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। যাতায়াতকারীরা বলছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে।
এমন বাস্তবতায় ভারত আবারও ভিসা চালু করতে পারে। বর্তমান যে সিচুয়েশন এখন মোটামুটি কন্ট্রোলে আছে, তো সেই দিক থেকে যদি চিন্তা করে গভর্নমেন্ট, ভারত সরকার যদি চিন্তা করে যে হ্যাঁ এগুলো আবার খুলে দেওয়া উচিত, ওপেন করে দেওয়া উচিত। সবশেষ 19 জানুয়ারি বেনাপোল দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াত করেছে 1735 জন পাসপোর্টধারী। সময় সংবাদ, বেনাপোল। সকালের সময় আরও থাকছে গাড়ি ধোয়াতে আমার অনেক কষ্ট হয়। বাচ্চাদের ঠান্ডা, কাশি, রোগ জীবাণু সবকিছু সবসময় লেগেই থাকে। ধুলায় ধূসর চারদিকে বিষাক্ত হয়ে উঠেছে রাজধানীর বাতাস। বৃষ্টি না হয় বাড়ছে মাত্রা। উদ্বিগ্ন সাধারণ মানুষ। মাস্ক ব্যবহারের পরামর্শ। মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসছেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তানিনো। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা জানান। এ সময় তিনি বাংলাদেশের নারী ফুটবল দলকে সহায়তার আশ্বাস দেন। ফিফা প্রধান দক্ষিণ এশিয়ার ফুটবলে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এ সময় ডক্টর ইউনূস বাংলাদেশের নারী ফুটবল দলের উন্নয়নে সহায়তা চাইলে ফিফা প্রধান আর্থিকভাবে সহায়তার প্রতিশ্রুতি দেন। রাজধানীতে ক্রমেই বাড়ছে বিষাক্ত বাতাসের পরিমাণ। এরই মধ্যে রাজধানী সহ আশপাশের এলাকায় বায়ু দূষণের ঝুঁকিপূর্ণ অবস্থা জানিয়ে সতর্কতামূলক পরামর্শ দিয়েছেন পরিবেশ অধিদপ্তর। দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প হাতে নিলেও প্রতিনিয়ত নতুন মাত্রা যুক্ত হচ্ছে বায়ু দূষণে। অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। শেখ শাহনাজ সোহাগের তোলা ছবি এবং তুষার আহমেদ ইমনের তথ্য নিয়ে রিপোর্ট। বিশ্বে প্রতি বছরই বায়ুদূষণ তালিকার ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে রাজধানী ঢাকা। তবে সম্প্রতি বায়ুদূষণের শীর্ষ তালিকায় আছে এ শহর। এবার শীতের শুষ্ক মৌসুমেও বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণহীন। বিশেষজ্ঞরা বলছেন শীতে বৃষ্টি না থাকায় দূষণ বাড়ছে। শীতকালে বৃষ্টিপাত কম হওয়ার কারণে বাতাসের মধ্যে যে ভেসে বেড়া ধূলিকণা বা ধোঁয়ার পরিমাণটা বেশি থাকে, ফলে দেখা যায় যে এই সময় স্বভাবতই বায়ুর মানটা তুলনামূলকভাবে অন্যান্য সময়ের তুলনায় একটু খারাপ থাকে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে গত 7 বছরে পরিবেশ দূষণ মাত্রায় দৃশ্যমান কোনো পরিবর্তনই নেই। ন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যেখানে বায়ু দূষণ মাত্রার বার্ষিক গড় মান 35-এর কাছাকাছি থাকার কথা, সেখানে প্রতি বছরই ঢাকায় এ মান থাকে 80-এর উপরে। আর 2024 সালে ঢাকায় এ দূষণ মান ছিল 83.9। প্রতিনিয়ত বায়ু দূষণ মাত্রা যে হারে বাড়ছে তাতে পূর্বের বছরগুলো ছাড়িয়ে যেতে পারে। এই অবস্থা নিয়ন্ত্রণে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ। বাচ্চাদের ঠান্ডা, কাশি, রোগ জীবাণু সবকিছু সবসময় লেগেই থাকে। গাড়ি ধোয়াতে আমার অনেক কষ্ট হয়। আমার ছেলে মেয়ে যখন বাইরে যায়, স্কুল কলেজে যায়, তখন তাদের চিন্তা থাকে যে কখন কোন রোগ বালাই নিয়ে চলে আসে। ঢাকা শহরে যে পরিমাণে বায়ু দূষণ, আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। পরিবেশ অধিদপ্তর বলছে বায়ু দূষণ প্রতিরোধে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা 2024 থেকে 2030 গ্রহণ করা হয়েছে, যাতে ইটভাটা বন্ধ সহ নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আজকে বায়ু দূষণের মাত্রাটা একটু বেশি। বায়ু দূষণ সাধারণত মূল কারণটাই হলো যে বার্নিং মধ্যে পুরানো যেখানে পড়ে সেখান থেকে বায়ু দূষণ বেশি হয়। প্ল্যান বাস্তবায়নে সরকার বিভিন্ন ধরনের বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বাস্তবায়ন করছে, সেটা পরিবেশ অধিদপ্তর করবে, পাশাপাশি বিআরটিএ করবে। 2030-এর মধ্যে টার্গেট রেখে 40 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার কমানোর টার্গেট নির্ধারণ করেছে। এটা গ্রেটার ঢাকা এরিয়ায়। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী বুধবার সকালেও রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় বায়ুমান ছিল 300-এর বেশি। ঝুঁকিপূর্ণ এ অবস্থায় জনসাধারণকে মাস্ক পরিধান সহ বাইরে না যাওয়ারও পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট বানানো হচ্ছে মেহেরপুরের ভাটাগুলোতে। এমনকি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই 3 ফসলি জমিতে ভাটা স্থাপন করা হচ্ছে, যেখানে কাটা হচ্ছে পলি মাটি। তবে নীতিমালা বহির্ভূতভাবে চললে ভাটাগুলো বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বেনিয়ামিনের রিপোর্ট। ভাটাগুলোতে এভাবেই গাছ কেটে স্তূপ করে রাখা হয়েছে। ভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে এগুলো। বিধিমালায় নিষিদ্ধ থাকলেও 3 ফসলি জমিতে স্থাপন, পলি মাটি দিয়ে ইট তৈরি এবং পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে মেহেরপুরের ভাটাগুলো। এক গাড়ি কাঠ নিলে হয়তো দেখা যাচ্ছে অল্প টাকার মধ্যে তাদের ইনভেস্ট করলে হয়ে যাচ্ছে, আর এক গাড়ি কয়লা আনতে গেলে অনেক টাকা ইনভেস্ট করতে হচ্ছে। যে মাটিগুলো আনি ওই পুকুরের মাটি, এই যে আসছে আমাদের সব পুকুরের মাটি। এই ইটভাটা যে প্রচলিত পদ্ধতি সেটা বন্ধ করে আধুনিক পদ্ধতি, যেটা আমাদের
কার্বন নিঃসরণটা কম হবে সেই পদ্ধতি। যেমন জ্বালানি ক্ষেত্রে তাদের ব্যাপক পরিবর্তন আনতে হবে। এই গাছ নিধন করে কোনো জ্বালানি ব্যবহার করা যাবে না। এদিকে ভাটা পরিচালনায় ব্যবসায়ী ট্রেড লাইসেন্স, আয়কর এবং ভ্যাট প্রদান করার পরও কোনো ছাড়পত্রের আবেদন গ্রহণ করা হচ্ছে না, অভিযোগ ভাটা মালিকদের। পরিবেশ বলছে অবৈধ, আর ভ্যাট বলছে ওটা ওদের সেকশন, আবার পরিবেশ বলছে ওদের সেকশন, আয়কর বলছে ওদের ও সেকশন। তাহলে আমরা কি করব? 150 যে শ্রমিক আছে তাদের জীবিকা নির্বাহ হয়, আর আমরা সরকারের নিয়ম তো সবই মেনে চলছি, খালি পরিবারের সাথে ছাড়পত্র নেই। সেখানে দরখাস্ত করা হয়েছে, সেখানে তারা ছাড়পত্র দিক। সরকার আমাদের যদি কাগজপাতি করে দেয় সেক্ষেত্রে আমরা ব্যবসাটা সুন্দরভাবে করতে পারি। তবে নীতিমালা বহির্ভূতভাবে চললে নতুন করে আর লাইসেন্স দেওয়া হবে না বলে জানায় পরিবেশ অধিদপ্তর। প্রথম যে অত্যাবশ্যকীয় কাজ ছিল আইন অনুযায়ী, সেটাই তো সে অলরেডি লঙ্ঘন করেছে। তো এখন যদি সে ব্যাট দিয়ে লিগ্যাল দাবি করে, এটা কোনোভাবেই জাস্টিফাই করা যাবে। তাদের সবাইকে লিগ্যাল নোটিশ দিয়ে দিয়েছি, তারা যাতে তাদের এই কার্যক্রম বন্ধ করে দেয়। এরপরও যদি তারা চালান, এক্ষেত্রে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিব। জেলায় 100টি ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই একটিরও। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। কুষ্টিয়ায় চিকিৎসকের অভাবে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। জেলা জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চিকিৎসক স্বল্পতা কমানোর কথা জানান জেলা সিভিল সার্জন। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। চিকিৎসকের অভাবে ধুকে ধুকে চলছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিকিৎসা সেবা। 183 জন চিকিৎসকের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র 90 জন। এর মধ্যে সদর জেনারেল হাসপাতালের 55 জন চিকিৎসকের মধ্যে কর্মরত 28 জন। কিন্তু প্রতিদিন একজন চিকিৎসককে প্রায় 140 থেকে 150 জন রোগীর চিকিৎসা ব্যবস্থাপত্র লিখতে হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালগুলো এসে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, নার্সদের একটা অবহেলা থাকে। এক্সরে যদি করানো লাগে তাহলে বাইরের থেকে করানো লাগে। ডাক্তার কম, ডাকতে গেলে বলে আরেকজনকে বলো, ও বলে আরেকজনকে বলো, এইভাবেই করে। বাথরুমের অবস্থা সেটা খুবই নাজেহাল। অপারেশন থিয়েটার বেশি থাকতো তাহলে আমাদের আর অপেক্ষা করা লাগতো না। এদিকে খালি পদগুলোর পূরণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান সিভিল সার্জন। পদায়নের জন্য ওখানে চিঠিপত্র লিখেছি, শীঘ্রই পদায়ন হবে, প্রক্রিয়াধীন। আমরা সকল প্রকার রোগেরই ওখানে মেজরিটি চিকিৎসা দিতে পারবো। যেগুলো খুবই সফিস্টিকেটেড ট্রিটমেন্ট প্রয়োজন বা টেকনোলজি সাপোর্ট বেশি দরকার, সেগুলো আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটালে সেগুলো রেফার করব। সিভিল সার্জন অফিসের তথ্য মতে জেলায় সরকারি হাসপাতালগুলোতে 750 জন রোগীর চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। তীব্র শ্রেণীকক্ষ সংকটে খুলনা বিভাগের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলো। অনেক বিদ্যালয়ের বাধ্য হয়ে জরাজীর্ণ ভবনে পাঠদান চলছে। নতুন ভবন নির্মাণে কাজ চলমান থাকলেও অনেক স্থানে ধীরগতি, আবার কোথাও বন্ধ কাজ। এ কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে চলমান কাজে গতি বাড়ানোর আশ্বাস কর্তৃপক্ষের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্ট। খুলনা নগরীর গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয় 2 শতাধিক শিক্ষার্থীর জন্য একটি একতলা ভবনে 3টি কক্ষ, একটি শিক্ষকদের বসার জন্য, বাকি 2টিতে হয় ক্লাস। বাধ্য হয়ে পরিত্যক্ত একটি ক্লাব ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। সবাই গাদাগাদি করে বসতে হয়, আর হলো গিয়ে এগুলো ভেঙে পড়ার সম্ভাবনা আছে, তার জন্য আমাদের খুব ভয়। এই ভবনটি যখন তখন ভেঙে পড়তে পারে, সেই ঝুঁকির মধ্যে আমরা পড়াশোনা করতেছি। যখন ভারী বর্ষণ হয় তখন আমরা এমনও দিন আছে মাত্র 2-3টা ক্লাস নিয়ে আমরা ছেলে মেয়েদের বাড়ি পাঠাতে আমরা পাঠাই দেয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস অন্তত 25টি বিদ্যালয় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। LGEDর তথ্য মতে বিভাগের 630টি প্রাথমিক স্কুলে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। মাধ্যমিক পর্যায়ে ভবন নির্মাণের কাজ চলছে 61টি বিদ্যালয়ে। তবে অনেক বিদ্যালয়ে নির্মাণ কাজে ধীরগতি, আবার কোথাও কাজ বন্ধ রয়েছে। এতে দেখা দিয়েছে তীব্র শ্রেণীকক্ষ সংকট, ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। 3 জন করে বসে আছি। আমাদের ধরেন কোনো সময় লিখতে গেলে ওই ব্যাগের জন্য অনেক এই লিখতেও প্রবলেম হয়। আর যদি আমাদের স্কুলটা একটু তাড়াতাড়ি করে বানানো হতো তাহলে ভালো হতো। এখন আমার স্কুলের ছাত্রছাত্রী একদম খুবই নাজুক অবস্থার ভিতরে আছে, যেটা নিয়ে আসলে চলা অসম্ভব হয়ে যাচ্ছে। এরকম পাঠদানের ক্ষেত্রে অসুবিধা হয়। যদি এইটা তাড়াতাড়ি হয় যে আমাদের নতুন বিল্ডিংটা, তাহলে ছেলেমেয়েরা আরও উন্নত পরিবেশে এবং ছেলেমেয়েরা লেখাপড়া পাঠদানে আরও মনোযোগী হবে, ওদেরও ভালো লাগবে।
সংকট সমাধানে জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের উদ্যোগ ও চলমান কাজে গতি বাড়ানোর আশ্বাস শিক্ষা কর্মকর্তা ও এলজিইডির। পঞ্চম পরিকল্পনা যেটা প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 2025 জুলাই থেকে হবে, আশা করা যাচ্ছে আমরা ওই সময় অগ্রাধিকার ভিত্তিতে ওই স্কুলগুলোকে আমরা ভবন নির্মাণের পুরো কার্যক্রমে আগে নিয়ে তালিকাভুক্ত করে হয়তো করতে পারবো। এগুলো এই জুন মাসে সমস্ত প্রকল্পের কাজ শেষ হবে এবং সাথে সাথে আগামী অর্থ বছর থেকে আমাদের PDB 5 এর কাজ শুরু হবে। বিভাগে 5,556টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রায় 3,000 সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। উত্তরের সীমান্ত জেলায় কুড়িগ্রামে আবারও শীতের তীব্রতা বাড়ায় চরম দুর্ভোগে ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ। জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, সর্দি কাশি, নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। সবশেষ পরিস্থিতি জানতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা সৈকত। কুড়িগ্রামে যে শীতের তীব্রতা সেটি কিন্তু শুরু থেকে একটু একটু করে বাড়তেছিল এবং গতকাল থেকে কিন্তু সেই শীতের তীব্রতা আবার বাড়তে শুরু করেছে। অর্থাৎ যখন গতকাল সারাদিন সূর্যের দেখা না মেলায় কিন্তু যে তাপমাত্রা সেটি কিন্তু নিম্নগামী হয়ে পড়ছিল। আর হলো যে এই জেলার অবস্থানটি এমন যে এখানে আসলে নদ নদী পরিবেষ্টিত একটি জেলা। এখানে 16টি নদ নদী রয়েছে, ব্রহ্মপুত্র, ধল্লা, তিস্তা, দুধকুমার সহ। সেই নদ নদীর কারণে কিন্তু এই জেলায় এছাড়াও সীমান্তবর্তী জেলা হওয়া এখানে কিন্তু প্রতি বছর শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। এর কারণে কিন্তু এই জেলায় যে বিশেষ করে হতদরিদ্র এবং নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু শীতকষ্টে ভুগতে থাকেন। আমি কুড়িগ্রামের যে আবহাওয়া অফিস রয়েছে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু শীতের শুরু থেকেই প্রায় 10 থেকে 13 ডিগ্রির মধ্যেই কিন্তু এই জেলার তাপমাত্রা উঠানামা করছে। এর ফলে কিন্তু কুড়িগ্রামের যে বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা এই শীতজনিত নানা রোগে কিন্তু আক্রান্ত হতে শুরু করেছে। বিশেষ করে শিশু যারা রয়েছে, শিশুরা কিন্তু নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশি এইসব রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে প্রতিনিয়তই। আমি কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ড যেটি রয়েছে সেই ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু যে 12টি বেড রয়েছে সেই 12টি বেডের বিপরীতে কিন্তু সেখানে প্রায় 47 জনের বেশি রোগী ভর্তি রয়েছে। এছাড়া যে অন্যান্য ওয়ার্ড রয়েছে, শিশু ওয়ার্ড রয়েছে, সেই শিশু ওয়ার্ডে 44টি বেডের বিপরীতে প্রায় 60 জনের মতো শিশু রোগী ভর্তি রয়েছে। এছাড়াও এই হাসপাতালে কিন্তু অন্যান্য যে বয়স্ক মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সব মিলে কিন্তু 4 শতাধিক রোগী এখানে এই কুড়িগ্রাম 250 শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এখানকার যে বহির্বিভাগের অবস্থা যদি বলি তাহলে প্রতিদিনে প্রায় 2000 মানুষের বেশি এখানে বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন এই শীতজনিত রোগ সহ অন্যান্য রোগে। এই অবস্থায় চলছে। আর একটি বিষয় হলো যে এখানে যে সরকারিভাবে যে শীতার্ত মানুষের জন্য যে শীতবস্ত্র বিতরণ সেটি কিন্তু তেমনটা লক্ষ্য করা যায়নি। প্রায় তারপরও যে ত্রাণ শাখা থেকে আমাকে জানানো হয়েছে যে প্রায় 15,000 কম্বল এ পর্যন্ত বিতরণ করা হয়েছে এবং 50 লাখ টাকা বিতরণ করা হয়েছে শীতবস্ত্রের জন্য। এই ছিল কুড়িগ্রামের শীতের সর্বশেষ। শীতের কারণে ঠান্ডাজনিত নানা রোগে রোগীদের হাসপাতালে বাড়ছে ভিড়। সে খবর জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে সহকর্মী বাদশা সৈকত। প্রায় 4 বছর ধরে যশোরে 5টি নদীতে 8টি সেতুর নির্মাণ কাজ আটকে আছে। এতে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। দ্রুত সেতু নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। এলজিডি বলছে সেতুর উচ্চতা বৃদ্ধি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। আদালতের নির্দেশ পেলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। জুয়েল মিদানের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। যশোর সদর, রাজারহাট, দায়তলা এবং বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলায় ভৈরব নদের 3টি পুরানো সেতু ভেঙে নতুন নির্মাণ করছে এলজিইডি। 4 বছর আগে শুরু হলেও এখনও শেষ হয়নি কাজ। জেলার 5টি নদীতে আরও 5টি সেতুরও একই দশা। নির্মাণাধীন সেতুর পাশ দিয়ে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন এলাকাবাসী। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 3-4 বছর এই কাজটা শুরু হয়েছে,
কিন্তু 2-3 দফা বন্ধ থাকার পরে আবার চালু হয়, আবার বন্ধ হয়। আমরা খুব কষ্টে আছি। 30-40 হাজার লোক এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। রাজারহাট থেকে আফরা পর্যন্ত 8টা ব্রিজের কাজই অফ আছে। এলজিইডি বলছে সেতুর উচ্চতা বৃদ্ধি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। 8টা ব্রিজের উপরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অনুভূমিক এবং উলম্ব ভার্টিক্যাল ক্লিয়ারেন্স বা নেভিগেশনের কারণে হাইকোর্টের একটা মামলা আছে। এই মামলার কারণে এই কাজগুলো আপাতত বন্ধ আছে। মামলা প্রত্যাহার হয়ে গেলে আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এই কাজগুলো দ্রুত শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে পারবো আশা করছি। এলজিইডির তথ্য মতে যশোরে নির্মাণাধীন 8টি সেতুর ব্যয় ধরা হয়েছে 41,66,31,000 টাকা। সময় সংবাদ, যশোর। ভিন্ন দুই সমীকরণ নিয়ে আজ মাঠে নামছে রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী। আগে শীর্ষ 4 নিশ্চিত করা রাইডার্স শিবির এ ম্যাচে বাজিয়ে দেখতে পারে সাইড বেঞ্চের শক্তি। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে পারেন ওপেনার সৌম্য সরকার। অন্যদিকে দেনা পাওনার ইস্যুতে টালমাটা রাজশাহী ফ্রাঞ্চাইজির ক্রিকেটারদের কাছে এ ম্যাচ টুর্নামেন্টে টিকে থাকার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাজশাহী দৌড়াত শুরু হবে দুপুর 1:30টায়। বুধবার চট্টলার আকাশে মেঘ ছিল না মোটেও, তবে রাজশাহীর অনুশীলনে যেন গুমোট আবহ। বিসিবি সভাপতির আশ্বাস আর সবকিছুর পরেও পেশাদারিত্বের খাতিরে হয়তো ম্যাচ খেলছেন ক্রিকেটাররা, কিন্তু বিষণ্ণতা টের পাওয়া গেল স্পষ্ট। রাজশাহীর মালিকপক্ষ কথা দিয়েছিল চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই বুঝে দেওয়া হবে বাকি 25%, অর্থাৎ মোট 50% পেমেন্ট। শেষ পর্যন্ত তা পাওয়া যাবে কিনা সেই শঙ্কা তো আছেই। তার উপর প্রতিপক্ষ যখন টুর্নামেন্টের আনবিটেন রংপুর, সব মিলিয়ে এই দুর্বার রাজশাহীর কাছে তাই হয়তো খুব একটা বেশি প্রত্যাশা নাই। তবে টি-20 ক্রিকেট বলে কথা, সমীকরণের মার প্যাচে এখনো আসরে বেশ ভালোভাবেই টিকে আছে পদ্মাপাড়ের রাজশাহী। মাঠের বাইরের প্রভাব দূরে ঠেলে তাই 22 গজে যতটা সম্ভব মনোযোগ দিতে চান ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। অবশ্যই কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে মেন্টালি একটু ডিস্টার্ব করে বা সবসময় এই জিনিসগুলো মাঠের বাইরের বিষয়গুলো মাঠের ভিতরে প্রভাব ফেলে। বাট এখন আমাদের হাতে 3টা ম্যাচ আছে, তো 2টা ম্যাচ আমাদেরকে মিনিমাম জিততে হবে, 3টা ম্যাচই জিততে হবে বেসিক্যালি। আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে যে কোনো টিমের বিপক্ষেই জেতা সম্ভব। বিজয় ভাইয়ের কথা বলবো, রাব্বি ভাইয়ের কথা বলবো, তারা প্রত্যেকেই যে ভালো খেলছে আমার মনে হয় যে এটা ভালো সাইন। আমার মনে হয় যে তারা তাসকিন ভাই যেভাবে খেলছে, উনি যদি এইভাবে ফিট থেকে যদি এই রিদমে বোলিং করতে পারে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো হবে। ভিন্ন সমীকরণ রংপুরের। প্রথম দল হিসেবে তাদের নিশ্চিত হয়েছে শীর্ষ 4। কোয়ালিফায়ারের পথেও বেশ ভালোভাবেই আছে রাইডার্স। এ ম্যাচ জিতলে নিশ্চিত হয়ে যেতে পারে তাও। রংপুরের সাইড বেঞ্চের একাধিক ক্রিকেটারের এখনো খেলাই হয়নি চলতি বিপিএলে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বলে তাই কোচ বাজিয়ে দেখতে পারেন সেই শক্তি। সৌম্য ফিরতে পারেন দীর্ঘ ইনজুরি কাটিয়ে। 8 ম্যাচে 8 জয়। কোনো ফ্র্যাঞ্চাইজি যখন ঠিক পথে থাকে তখনই এমনটা হতে পারে। তবে সন্তুষ্টি নিয়ে বসে থাকলে চলবে না। সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসতে যাচ্ছে প্লে অফ পর্বে। আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। 23 আর 26 বিপিএল এর অদ্ভুত সূচিতে 2 দিনের ব্যবধানে 2বার মুখোমুখি হবে রাজশাহী আর রংপুর, যেখানে রাইডার্সদের জন্য আলাদা অনুপ্রেরণা, মাঠের পেশাদারিত্ব আর গ্যালারিতে অকুণ্ঠ সমর্থন। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বৃষ্টি হয় তেনে কাটু পানি জমে। একজনের বাচ্চা ডেলিভারি, বউকে কাঁধে করে রাস্তা নিয়ে গেছে। রাজধানীতে উন্নয়নের নামে প্রতিদিনই চলছে রাস্তা খোঁড়াখুড়ি। কাজের ধীরগতি নগরবাসীর দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সংস্থাগুলোর সমন্বয় করতে আলাদা কমিশনের পরামর্শ। এবং রমজানে খেজুর ছোলার বাজারে বাড়ছে উত্তাপ। 6 মাসে কমেছে আমদানি। পর্যাপ্ত মজুদ থাকার দাবি ব্যবসায়ীদের। কৃত্রিম সংকট ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ। এই ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।